আসসালামু আলাইকুম, আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছি সঙ্গীতা খান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সন্ত্রাসবাদের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স নীতি, কোনো জঙ্গি সংগঠনকে প্রশ্রয় নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারচুপির অভিযোগে ছাত্রলীগ বাদে সকল প্যানেলের ডাকসুর ভোট বর্জন, ক্যাম্পাসে উত্তেজনা, উপাচার্যের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে কাল ধর্মঘট। বিনা অপরাধে জাহালমের কারাভোগের বিষয়ে দুদকের অভ্যন্তরীণ তদন্ত চলছে, জানালেন চেয়ারম্যান। একের পর এক ব্যাংক কেলেঙ্কারির জন্য দায়ী করলেন বাংলাদেশ ব্যাংককে। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। শূন্য সহনশীলতার নীতির কারণে বাংলাদেশ কোনো সন্ত্রাসবাদী সংগঠনকে কখনোই আশ্রয় দেবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেছেন, সহযোগিতা অব্যাহত থাকলে দুই প্রতিবেশীর সম্পর্ক হবে বিশ্ববাসীর কাছে দৃষ্টান্ত। দুপুরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে যৌথ ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত থেকে দোতলা বাস, একতলা এসি ও নন এসি বাস, ট্রাক আমদানি সহ বেশ কিছু প্রকল্পের সম্প্রসারণের কাজের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। এছাড়া ভারতীয় আর্থিক অনুদানে 5 জেলায় 36টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় 11টি পানি শোধনাগার স্থাপন সহ সার্কভুক্ত দেশগুলোতে ভারতের ন্যাশনাল নলেজ নেটওয়ার্ক সম্প্রসারণ কাজের উদ্বোধন করা হয়। একই অনুষ্ঠানে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে নরেন্দ্র মোদী বলেন, বাংলাদেশের সহযোগিতা করতে পারে ভারতের জন্য গৌরবের। বাংলাদেশের উন্নয়ন ভারতের জন্য অনুপ্রেরণা বলে মনে করেন তিনি। টানা তৃতীয়বারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর নরেন্দ্র মোদীর সাথে এটাই প্রথম ভিডিও কনফারেন্স। জাল ভোট, কেন্দ্র দখল, হামলা সহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগ বাদে সব প্যানেলের ভোট বর্জনের মধ্য দিয়ে শেষ হল ডাকসু নির্বাচন। ভোট অনিয়মের দায়ে উপাচার্যের পদত্যাগ ও পুনর্নির্বাচন দাবি করেছে ছাত্রদল, বাম জোট সহ বিরোধী ছাত্র সংগঠনগুলো। এর মধ্যে কুয়েত মৈত্রী হলে সিলমারা বস্তা ভর্তি ব্যালট পাওয়ায় ভোট গ্রহণ বন্ধ থাকে 3 ঘণ্টা। এ ঘটনায় দায় এড়ানোর সুযোগ নেই বলে স্বীকার করেছেন প্রভিসি মোহাম্মদ সামাদ। তবে পুনর্নির্বাচনের দাবিকে হাস্যকর, প্রশাসন চাইলে তা হতে পারে বলে জানিয়েছে ছাত্রলীগ। 28 বছর পরে ডাকসু নির্বাচন, ভোটের শুরুতেই বিক্ষোভ। সকালে বস্তা ভর্তি সিলমারা ব্যালট পাওয়া যায় বাংলাদেশ কুয়েত মৈত্রী হলে, সেখানেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। আমরা ব্যালট দেখার জন্য যখন বলছি যে আমরা বাক্স দেখব, তারপর আমরা ভোট দিব, 1 ঘন্টা দেরি করার পর হঠাৎ করে দেখি সেই দরজা খোলা এবং সেখান থেকে বস্তা টাঙ্গিয়ে ঢোকানো হচ্ছে। এখানে হল প্রশাসন, প্রক্টর এবং আমাদেরকে ছাত্রলীগের নেতৃত্বে বাধা দেওয়া হয়েছে, রিটার্নিং অফিসাররাও ছিল সেখানে। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ছাত্রীদের বিক্ষোভের যুক্তিযুক্ত কারণ খুঁজে পান প্রক্টর। দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় প্রভোস্টকে। এমন পরিস্থিতিতে 3 ঘণ্টা পর বেলা 11টায় শুরু হয় ওই হলের ভোট গ্রহণ। এই দায়িত্ব যা আসছে হল কর্তৃপক্ষ সেটি গ্রহণ করতে হবে। ইতিমধ্যে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। নতুন প্রভোস্ট নিয়োগ দিয়ে আলোচনা করে সবার কাছে এটি গ্রহণযোগ্য পদ্ধতিতে আমরা অগ্রসর হব। এই ঘটনা এটা আমার কল্পনার বাইরে এবং এই দায় আমরা এড়াতে পারি না। আমরা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নেব। এই নির্বাচন স্থগিত না করার কোনো উপায় আছে? আমরা যদি সুষ্ঠু ভোট না করতে পারি আমাদের নৈতিকতা প্রশ্নবিদ্ধ হবে। রোকেয়া হলে ব্যালট বাক্স দেখতে যায় ছাত্রলীগ, ছাত্রদল ও কোটা আন্দোলনের প্রার্থীরা। বাক্স সিলগালা না থাকায় সেখানেও বিক্ষোভ করে শিক্ষার্থীরা। হলের ক্যান্ডিডেট, ভিপি ক্যান্ডিডেট মৌসুমীদি, সেন্ট্রালের ভিপি ক্যান্ডিডেট নুরু, এদের উপর হলের ছাত্রলীগ দিয়ে হামলা করা হয়েছে এবং তাদের সভাপতি এবং জেনারেল সেক্রেটারি এইটার অর্ডার দিয়েছে। এটার ভিডিও এভিডেন্স আমার কাছে আছে। এমন নানা অনিয়মের অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দেয় বিভিন্ন ছাত্র সংগঠনের প্যানেল। পরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ করে ছাত্রদল সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। এই দলকানা প্রশাসনের যে আপনার ভোট ডাকাতি নির্বাচন, সেই ভোট ডাকাতি নির্বাচনের সমস্ত পরিস্থিতি বিবেচনা করে, আমরা প্রেক্ষাপট বিবেচনা করে আমরা এই নির্বাচন বর্জন করছি। এদিকে পুনর্তফসিলের দাবিকে হাস্যকর বলে জানায় ডাকসু নির্বাচনে ছাত্রলীগের প্যানেল। আজকে যে ঘটনাগুলো ঘটেছে, যেমন রোকেয়া হলে যে ব্যালট ছিনতাই হলো, এটা আমি বলবো শিক্ষার্থীদের স্বপ্ন ছিনতাই হয়েছে, আমাদের স্বপ্ন ছিনতাই হয়েছে, হ্যাঁ, এবং নুরু হোসেন সেই ছিনতাইকারী। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দেয় কয়েকটি প্যানেলের প্রার্থীরা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে রয়েছেন আমাদের রিপোর্টার মিজানুর রহমান সবুজ। সরাসরি কথা বলছি তার সাথে। মিজান, ভোট গণনা তো শুরু হয়েছে, সবশেষ কি পরিস্থিতি আছে আপনার কাছে, পরিস্থিতির খবর আছে আপনার কাছে?
আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে এবং আপনি ঠিক দেখতে পাচ্ছেন যে আমার পেছনে কিন্তু ভোট গণনা চলছে এবং এরই মধ্যে আমরা যতটুকু জেনেছি ইলেকট্রনিক পদ্ধতিতে এই ভোট গণনা চলার কারণে হল সংসদের যে ভোট গণনা সেটি কিন্তু প্রায় শেষ হয়েছে। এই মুহূর্তে চলছে ডাকসুর যে 25টি পদ সেই গণনা এবং সেই গণনার হিসেবটা এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে কেন্দ্রীয়ভাবে সিনেট ভবনে এবং সেখান থেকে আনুষ্ঠানিকভাবে ডাকসুর যে 25টি পদের প্রার্থীরা রয়েছেন তাদের সেই ফলাফল কিন্তু এখান থেকে পাঠিয়ে দেওয়া হবে। তো এই মুহূর্তে মহসিন হলের আমরা যে ভোট কেন্দ্র রয়েছে সেখানে গণনার এখানে আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে মহসিন হলের যিনি প্রাধ্যক্ষ রয়েছেন তিনি এখানে আছেন। আমরা একটু তার বক্তব্য শোনার চেষ্টা করি। 50% বা 52% ভোট পড়েছে আপনারা বলছেন, কেন আসলে এত কম হলো? না, সেখানে বাইরের ভোটারটা একটু কম এসেছে, আমাদের হলের ছাত্ররা যারা এসেছে আর সামনে একটু আমাদের এখানে একটু ভোট দিতে মাঝে মাঝে লাইনে, যেহেতু আমাদের হাই ভোল্টেজ দুজন প্রার্থী ছিল শোভন এবং নুরু, যার জন্য দেখা যাচ্ছে তাদের শোভনদুরাই পাশাপাশি আসছে, যার জন্য মাঝে মাঝে লাইনে বিশৃঙ্খলাতে দেখা যায়। অনেক ছাত্র মনে করেছে হয়তো এখানে কখন ভোট দিতে পারবো, লাইনে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়িয়ে হতো কিছু ভোটার চলে গিয়েছে। বাট আমি মনে করি আমাদের এখানে ম্যাক্সিমাম ভোটার যারা এসেছে। কত পার্সেন্ট ভোট? 52% ভোট পেয়েছে। 52। স্যার, এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হল, যেহেতু ছাত্রলীগের যিনি ভিপি প্রার্থী শোভন এবং কোটা সংস্কারের নুরুর হল এটি। আপনি সার্বিকভাবে ভোটের পরিবেশে কিভাবে মূল্যায়ন করবেন? আমি মনে করি যে সার্বিকভাবে মূল্যায়ন করলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য হলগুলোতে যেভাবে নির্বাচন, আমার হলে অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে নির্বাচনটা করার আমি চেষ্টা করেছি। যে আমাদের হাউস শুটাররা চেষ্টা করেছে, আমাদের কর্মকর্তা কর্মচারীরা সবাই, এমনকি আমাদের অন্যান্য সংগঠনগুলো আমাদের সহযোগিতা করেছে। কিন্তু কিছু কিছু জায়গায় যখনই আমাদের ছাত্র ইউনিয়ন বা অন্যান্য সংগঠন ঘোষণা দিয়েছে তারা নির্বাচন বর্জন, তখন দেখে তারা বিভিন্ন অজুহাত দিয়ে একটার দিকে তারা চলে গিয়েছে আমাদের এখান থেকে। আপনি যেমনটি শুনলেন যে মহসিন হলের প্রাধ্যক্ষ এবং এখানে যারা নির্বাচন পরিচালনার সাথে সংশ্লিষ্ট ছিলেন সবাই কিন্তু এখানে উপস্থিত আছেন এবং আমরাও দেখেছি যে হাজী মোহাম্মদ মহসিন হলে বেশ সুষ্ঠুভাবে এবং গ্রহণযোগ্য পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং অর্ধেকের বেশি প্রায় 52% শিক্ষার্থী এখানে ভোট দিয়েছে। তো এই হচ্ছে আপাতত আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ মিজান আপনাকে। দর্শক, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আছেন আমাদের রিপোর্টার মিরাজ হোসেন গাজী। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মিরাজ, এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কি পরিস্থিতি আপনি দেখতে পাচ্ছেন? সঙ্গীতা, এই মুহূর্তে পরিস্থিতি যেহেতু বিভিন্ন হলে ভোট গণনা চলছে, এটা হচ্ছে ভোট গণনার পরিস্থিতি। আর যেসব ছাত্র সংগঠনের প্যানেল এই নির্বাচন বর্জন করেছে তারা কিন্তু ক্যাম্পাসে এখনও অবস্থান করছে। কিছুক্ষণ আগে মধুর ক্যান্টিনে জাতীয়তাবাদী ছাত্র দলের যেই প্যানেলটি ছিল সেই প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান তিনি সংবাদ সম্মেলন করেছেন। এইমাত্র সংবাদ সম্মেলনটি শেষ হয়েছে। তারা সংবাদ সম্মেলনে যেটি জানিয়েছেন যে এই নির্বাচন প্রহসনের নির্বাচন, তারা বিভিন্ন অভিযোগ করেছে নির্বাচনে অনিয়ম, কারচুপির এবং প্রশাসনের বিরুদ্ধে বিমাতাসুলভ আচরণের অভিযোগ করেছেন। প্রশাসন তাদেরকে সহায়তা করেনি নির্বাচনে, সেই অভিযোগ তারা করেছেন। এছাড়া বিভিন্ন হলে আগেই ভোট দিয়ে রাখা হয়েছে, ব্যালট বাক্স ভরে রাখা হয়েছে। এক্ষেত্রে তারা বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের কথা বলেছেন, রোকে হলের কথা বলেছেন, আরও কয়েকটি হলের কথা বলেছেন যে সেসব জায়গায় আগের রাতে ব্যালট বাক্স ভরে রাখা হয়েছিল। এসব অভিযোগ তারা তুলেছেন। আর এবং একটি কর্মসূচিও তারা দিয়েছেন যে এই নির্বাচনকে তারা বাতিল দাবি করেছেন, পুনরায় নির্বাচন চেয়েছেন। একই সাথে আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, শুধুমাত্র এই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আগামীকাল সর্বাত্মক ধর্মঘট, ক্লাস পরীক্ষা সব বর্জন করে সর্বাত্মক ধর্মঘট কর্মসূচি পালন করার জন্য সকল ছাত্রছাত্রীদের প্রতি তারা আহ্বান জানিয়েছেন এবং আগামীকাল তারা ক্যাম্পাসে অবস্থান করবেন এবং সেখান থেকে ধর্মঘট পালন শেষে তারা পরবর্তীতে কোনো কর্মসূচি দেওয়া যায় কিনা সে বিষয়ে তারা সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী মোস্তাফিজুর রহমান। এই ছিল আসলে তাদের কর্মসূচির বিষয়। এছাড়াও বাম ছাত্র সংগঠন সহ কোটা আন্দোলনের যারা প্রার্থী ছিলেন তারাও কিন্তু এই নির্বাচন বর্জন করার ঘোষণা আগেই দিয়েছেন, তারাও কিন্তু কর্মসূচি দিয়েছেন। আগামীকাল তারাও ধর্মঘটের ডাক দিয়েছেন। অর্থাৎ এখন ছাত্রলীগ বাদে অন্য যে প্যানেলগুলো ছিল আসলে সবাই কিন্তু এই নির্বাচন বয়কট করেছেন বা বর্জন করেছেন, প্রত্যাখ্যান করে অধিকাংশ প্যানেলই তারা কর্মসূচি দিয়েছেন এবং আগামীকালে কিন্তু সেই কর্মসূচি সেটা হচ্ছে সর্বাত্মক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন সংগঠন এবং বাম সংগঠনের যারা প্রার্থী ছিলেন, সমর্থক ছিলেন তারা কিন্তু এখনও ক্যাম্পাসে অবস্থান করছেন, বিক্ষোভ করছেন। তবে ছাত্রদল তারা ভিসির বাসভবনের সামনে থেকে অবরোধ তুলে নিয়েছেন, অবস্থান কর্মসূচি তুলে নিয়ে তারা এখন মধুর ক্যান্টিনে অবস্থান করছেন। তো সঙ্গীতা, এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচনের দিনের সবশেষ খবরাখবর। ধন্যবাদ আপনাকে।
পরে খবরে যাচ্ছি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর অভিযোগ, মধ্যরাতের ভোট থেকে বের হতে পারেনি ডাকসু নির্বাচনও। 30 ডিসেম্বরের স্মৃতি ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের তাড়িত করেছে বলে মন্তব্য করেছেন রিজভী। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন। বিরোধী ছাত্র সংগঠনের সমর্থকরা যাতে ভোট দিতে না পারে সেজন্য পুলিশ অবিশ্বাস্য রকমের তৎপরতা চালিয়েছে বলে অভিযোগ করেন রিজভী। হলে হলে ছাত্রলীগের তাণ্ডবের অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব। তিনি প্রশ্ন করেন, ওবায়দুল কাদেরের স্বাস্থ্য পরীক্ষার জন্য বেসরকারি হাসপাতাল থেকে যন্ত্রপাতি ধার করা হলে বিএসএমএমইউতে বেগম খালেদা জিয়ার চিকিৎসা কিভাবে সম্ভব? গত কয়েকদিনে সাধারণ ছাত্রদের হুমকি দিয়ে হলগুলো পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে ছাত্রলীগ ক্যাডাররা। মানুষের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে ডাকসু নির্বাচন সরকারেরই নীতি ও নীল নকশা অনুযায়ী অনুষ্ঠিত হচ্ছে কিনা। 29 ডিসেম্বর মধ্যরাতের ভোটের সংস্কৃতি থেকে বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বের হতে পারেননি। একের পর এক ব্যাংক কেলেঙ্কারের জন্য বাংলাদেশ ব্যাংকের তদারকির অভাব অন্যতম কারণ বলে মনে করেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার দুদকের কৌশলপত্র 2019 নিয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে চেয়ারম্যান বলেন, ব্যাংকিং বিষয় দেখার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের। যেসব ব্যাংকে কেলেঙ্কারি ধরা হয়েছে সেগুলো কেন্দ্রীয় ব্যাংকই তাদের কাছে পাঠিয়েছেন। তাদের আরও উদ্যোগী হওয়া উচিত ছিল। জাহালমের বিষয়ে কতটুকু দায় আছে তার জন্য দুদকের অভ্যন্তরীণ তদন্ত চলছে। দায় এড়াতে চায় না জানিয়ে চেয়ারম্যান বলেন, এ নিয়ে দুদকের প্রতি মানুষের আস্থায় কিছুটা ঘাটতি হয়েছে। এদিকে ব্যক্তি খাতের পাশাপাশি প্রাতিষ্ঠানিক খাতের দুর্নীতির দিকে নজর দেওয়ার পরামর্শ দেন গণমাধ্যমের শীর্ষ ব্যক্তিরা। এক্ষেত্রে আধুনিক তথ্য প্রযুক্তিকে ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সামাজিক সচেতনতা তৈরিতে দুদকের বর্তমান তৎপরতা অব্যাহত রাখার আহ্বান জানান গণমাধ্যম ব্যক্তিরা। নিচ্ছি সিবিসি টাইল সংবাদ বিরতির সাথে থাকুন, ফিরে এসে জানাবো। গাজীপুরের তিলারগাতিতে পুলিশের সাথে ছিনতাইকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া, গুলিবর্ষণে 4 পুলিশ সহ 6 জন আহত। জয়পুরহাটে গৃহবধূকে ও মানিকগঞ্জে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। গাজীপুরের তিলারগাতি এলাকায় পুলিশের সাথে ছিনতাইকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া এবং গুলিবর্ষণে 4 পুলিশ সহ 6 জন আহত হয়। এ সময় 2 ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, ভোরে টঙ্গীর তিলারগাতি এলাকায় ছিনতাইকারী একটি দলের সাথে পুলিশের বেশ কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরিস্থিতির নিয়ন্ত্রণে এক পর্যায়ে পুলিশ গুলি ছোড়ে। এতে ছিনতাইকারী দলের 2 জন গুলিবিদ্ধ হয়, বাকিরা পালিয়ে যায়। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে চাপাতি, রামদা ও ছুরি উদ্ধার করে। গুলিবিদ্ধ অবস্থায় আটক 2 ছিনতাইকারীকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাতক্ষীরার দেবহাটায় সড়ক দুর্ঘটনায় এক স্কুল ছাত্রী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে স্কুলে যাওয়ার সময় বিদ্যালয়ের সামনের রাস্তা পার হতে গেলে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা কালীগঞ্জগামী পিকআপ ভ্যানটি স্কুল ছাত্রী জ্যোতিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত জ্যোতি দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 1ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ এবং চালককে আটক করে। এদিকে লক্ষ্মীপুরে আনন্দ পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়লে আহত হয় অন্তত 25 জন। পরে তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ ঘটনায় কেউ নিহত হননি বলে জানান পুলিশ। টেকনাফে গুলিতে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি মাদক ব্যবসায়ী। পুলিশ জানায়, ভোরে টেকনাফের হোয়াইক্যাং সাতঘড়িয়া পাড়ায় মাদক ভাগাভাগির কেন্দ্র করে 2 গ্রুপের মধ্যে গোলাগুলি ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে নিহত হন আব্দুর রহমান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তার লাশ উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বিপুল পরিমাণের মাদক উদ্ধার করা হয়। নিহত মাদক কারবারি আব্দুর রহমান গত 9 দিন আগে নিখোঁজ হয়েছিল দাবি স্বজনদের। এদিকে কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির অভিযান পরিচালনার মধ্যে 8,40,000 পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে, যার বাজার মূল্য 25 কোটি টাকা। তবে পাচারকারী কাউকে আটক করতে পারেনি বিজিবি।
নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ট্রলার ডুবির ঘটনায় নিখোঁজ একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। দুপুরে বুড়িগঙ্গা নদী থেকে উদ্ধার করা হয় সঞ্জয়ের লাশ। রবিবার রাতে ঢাকার কেরানীগঞ্জের কুচামার এলাকা থেকে নারী ও শিশু সহ 51 যাত্রী নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জের ফতুল্লার পাগলাঘাটে যাচ্ছিল। রাত 9:30টায় বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ট্রলার যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে বেশিরভাগ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হয়। আহত হন 15 যাত্রী। ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে অভিযান চলছে। জয়পুরহাটে গৃহবধূকে এবং মানিকগঞ্জে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা মহিপুর ধারাইপুর গ্রামে গৃহবধূ মেরিনাকে কুপিয়ে হত্যা ঘটনায় আটক করা হয়েছে তার স্বামী সানোয়ারকে। পুলিশ জানায় নিহতের শরীরে একাধিক জখমের চিহ্ন পাওয়া গেছে। নিহতের স্বজনরা জানিয়েছেন ব্যবসার টাকা নিয়ে বিরোধে তাকে হত্যা করা হয়েছে। এদিকে মানিকগঞ্জ সদর উপজেলার গুলুটিয়া গ্রামে আনোয়ার রহমান খান নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। রবিবার রাতে ঘটনা ঘটে। পুলিশ জানায় আনোয়ার দীর্ঘদিন ধরে প্যারালাইজ ছিলেন। একমাত্র ছেলে হাসান তার দেখাশোনা করত। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে এবার রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। ইন্টারনেটের ভালো বিষয়গুলো গ্রহণ ও খারাপকে বর্জনের আহ্বান জানিয়েছেন তথ্য প্রযুক্তি মন্ত্রী মোস্তফা জব্বার। চট্টগ্রামের নাসিরাবাদী ই লার্নিং মেলার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের তিনি এই আহ্বান জানান। মন্ত্রী বলেন, ইন্টারনেট হলো বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরি। এদিকে চট্টগ্রাম নগরের চটেশ্বরী সড়কের নাম ফলক পুনর্স্থাপনের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। সোমবার দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ দাবি জানান তারা। যদিও নাম ফলক বহাল রয়েছে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। রাজশাহীর তানোর উপজেলা নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ এনে ফলাফল বয়কট করে পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে জেলা ও মহানগর ওয়ার্কার্স পার্টি। দুপুরে সাহেববাজারি ওয়ার্কার্স পার্টির কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়। গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাচনে ইভিএম ব্যবহারের উপর মতবিনিময় সভা হয়েছে। জেলা প্রশাসকের সম্মেলন কক্ষের সভায় নির্বাচনের সংশ্লিষ্টরা অংশ নেন। সাংবাদিকদের 3 দিনের বুনিয়াদী ও অনুসন্ধানমূলক প্রশিক্ষণ শুরু হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। সকালে 2 পর্বে বিভিন্ন গণমাধ্যমে 70 জন সংবাদকর্মী অংশ নেন। বগুড়ায় 38 কোটি 91 লক্ষ টাকা ব্যয় নির্মাণ হচ্ছে সেনাবাহিনী পরিচালিত প্রতিবন্ধী শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস। সকালে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন 11 পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার সাইফুল আলম। শিক্ষানবিশ কমান্ডোদের সন্ত্রাস বিরোধী মহড়া করেছে খাগড়াছড়ি আর্মড পুলিশ। সকালে জেলার এপিবিএন ট্রেনিং গ্রাউন্ডে মহড়ায় এন্টি টেরোরিজম ইউনিট এবং রাজশাহী রেঞ্জের 33 জন প্রশিক্ষণার্থী এতে অংশ নেন। মহড়ায় খরস্রোতা নদী পার এবং বহুতল ভবন জঙ্গিমুক্ত করার কৌশল দেখানো হয়। তৃতীয় ধাপে 24 মার্চ কোচো উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। সকালে চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউটে এই কর্মশালা হয়। বিজ্ঞান ও প্রযুক্তি অগ্রগতির মূল শক্তি এই প্রতিপাদ্যে ভৈরবে শুরু হয়েছে 2 দিনের বিজ্ঞান ও প্রযুক্তি মেলা। সকালে উপজেলা পরিষদ চত্বরে মেলার উদ্বোধন করা হয়। মেলায় বিভিন্ন স্কুল কলেজের 12টি স্টল রয়েছে। মোর্শেদা রাসেল, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। সন্ত্রাসবাদের প্রতি বাংলাদেশের জিরো টলারেন্স নীতি। কোনো জঙ্গি সংগঠনকে প্রশ্রয় নয়, নরেন্দ্র মোদীর সঙ্গে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারচুপির অভিযোগে ছাত্রলীগ বাদে সকল প্যানেলের ডাকসুর ভোট বর্জন, ক্যাম্পাসে উত্তেজনা। উপাচার্যের পদত্যাগ ও পুনর্নির্বাচনের দাবিতে কাল ধর্মঘট। বিনা অপরাধে জাহাল আলমের কারাভোগের বিষয়ে দুদকের অভ্যন্তরীণ তদন্ত চলছে, জানালেন চেয়ারম্যান। একের পর এক ব্যাংক কেলেঙ্কারির জন্য দায়ী করলেন বাংলাদেশ ব্যাংককে। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30 এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাদেশের সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাদেশ। সাথে ছিলেন তাই সবাইকে ধন্যবাদ।